হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আবার ইতিহাসে ফিরে আসছি, পেপার 2। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস 4। আজ হচ্ছে আমাদের ক্লাস 4। তো আমরা আগে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এগুলো শেষ করেছি। 6 নম্বর, 7 নম্বর শেষ করেছি। 4, 5 ছোট ছোট এগুলো আমরা শেষে কভার করব। আজ আমরা করব 8, 9, 10 এই তিনটিকে মিলিয়ে আমরা আজকে করব। ঠিক আছে, ডিসকাশন করব। 30টি কোশ্চেন আছে, ইম্পর্টেন্ট 30টি কোশ্চেন। তো দেরি না করে শুরু করি। আজকে ক্লাস 4 শুরু করার আগে যদি ক্লাসটি ভালো লাগে, মনে হয় যে কাজে লাগছে, তাহলে কিন্তু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, তোমাদের গ্রুপে শেয়ার করে দিও। তাহলে কিন্তু আমার আরও ক্লাস আনার মোটিভেশন থাকবে। ঠিক আছে, আশা করি সবারই ভালো লাগবে। শুরু করি। First question. During the medieval period in India, temples were regarded as a hub of ভারতের মধ্যযুগে মন্দিরকে কিসের কেন্দ্র হিসেবে গণ্য করা হতো? আর্কিটেকচার, স্থাপত্য, কালচারাল অ্যাক্টিভিটিস, সাংস্কৃতিক কর্মকাণ্ড, এক্সটেন্সিভ ফরেন ট্রেড, বিস্তৃত বৈদেশিক বাণিজ্য, সুফি মুভমেন্ট, সুফি আন্দোলন। তো মধ্যযুগে মন্দির শুধুমাত্র কিন্তু উপাসনার স্থান ছিল না। এটা এখানে শিক্ষা লাভ করা হতো, সঙ্গীত, নৃত্য, সাহিত্য এইসব কিন্তু কর্মকাণ্ড করা হতো। ঠিক আছে, বহু মন্দিরে বিদ্যালয় গড়ে উঠতো, গ্রন্থাগার থাকতো, শিল্প চর্চারও ব্যবস্থা ছিল। তাই মন্দিরকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র কিন্তু বলা যেতে পারে। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। স্থাপত্য, মন্দির স্থাপত্যের উৎকৃষ্ট একটা নিদর্শন হলেও প্রধান পরিচয় আমাদের মধ্যযুগে ছিল কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ড হিসেবে। বিস্তৃত বৈদেশিক বাণিজ্য, বিদেশি বাণিজ্যের কেন্দ্র ছিল মূলত বন্দর যেগুলো জায়গা ছিল সেইখানে। ঠিক আছে, মন্দির নয়। সুফি আন্দোলন, সুফি আন্দোলনের কেন্দ্র ছিল যেটা দরগা। ঠিক আছে, দরগা বা দরগায় বলতো, ওই মন্দির কিন্তু ছিল না। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট। In Bengal, temples and other religious structures were often built by individuals or groups who were becoming powerful in order to বাংলায় ক্ষমতাশালী হয়ে ওঠা ব্যক্তি বা গোষ্ঠীগুলি মন্দির ও অন্যান্য ধর্মীয় স্থাপনা নির্মাণ করত। এনশিওর দ্যাট দে ডিড গুড কর্মা, সুকর্ম নিশ্চিত করতে। ডেমনস্ট্রেট এ মার্ভেল অফ আর্কিটেকচার টু দ্য সোসাইটি, স্থাপত্যের নিদর্শন প্রদর্শনের জন্য। অ্যাড ভ্যালু টু দ্য সারাউন্ডিংস, পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির জন্য। ডেমনস্ট্রেট দেয়ার পাওয়ার, প্রোক্লেম দেয়ার পিটি অ্যান্ড গেইন ফলোয়ার্স, ক্ষমতা প্রদর্শন, ধর্মভক্তি প্রকাশ এবং অনুসারী অর্জনের জন্য। তো বাংলায় যারা ক্ষমতাশালী হয়ে উঠতো, যেমন জমিদার, রাজা, ধনী ব্যক্তিরা, এরা কিন্তু মন্দির নির্মাণ করতেন এটা দেখানোর জন্য যে তাদের কত ক্ষমতা। ঠিক আছে, ধর্মভক্তি প্রকাশ করার জন্য দেখাতেন, আবার সমাজে যাতে মর্যাদা ও অনুসারী অর্জন করা হয় তার জন্য কিন্তু করতেন। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। সুকর্ম নিশ্চিত করতে, শুধুমাত্র সুকর্ম অর্জনের উদ্দেশ্য কিন্তু ছিল না, তাই এটা হচ্ছে না। স্থাপত্যের নিদর্শন প্রদর্শনের জন্য, স্থাপত্য প্রদর্শন একটা সেকেন্ডারি ফল হতে পারে কিন্তু মূল উদ্দেশ্য ছিল না। পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির জন্য, পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি মন্দির নির্মাণের প্রধান কোনো কারণ ছিল না, তাই ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট। Which development facilitated the debates and discussions about social customs and practices on a wider scale during the 19th century? ঊনবিংশ শতকে সামাজিক রীতিনীতি নিয়ে বৃহত্তর পরিসরে বিতর্ক ও আলোচনার সুযোগ সৃষ্টি করেছিল কোনটি? ম্যাগাজিনস, পত্রিকা, থিয়েটার, নাট্যশালা, মুভিজ, চলচ্চিত্র, রেডিও। রেডিও। তো ঊনবিংশ শতকের সংবাদপত্র আর যে পত্রিকা, তার মাধ্যমে সতীদাহ, বিধবা বিবাহ, নারী শিক্ষা ইত্যাদি যে সামাজিক বিষয়গুলি সেই নিয়ে কিন্তু অনেক আলোচনা শুরু হয়। তাই ম্যাগাজিনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। থিয়েটার, নাটক সচেতনতা বাড়িয়েছে, কাজও করেছে অনেক, কিন্তু বৃহৎ পরিসরে আমাদের ম্যাগাজিনই ছিল। মুভিজ, চলচ্চিত্র, ঊনবিংশ শতকে সিনেমার প্রচলন তখন হয়নি, তাই এটাও হচ্ছে না। রেডিও, রেডিও বিংশ শতকে জনপ্রিয় হয়, তাই এটাও হচ্ছে না। এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট। In 1720, the British government enacted a legislation called the Calico Act 2। 1720 সালে ব্রিটিশ সরকার ক্যালিকো অ্যাক্ট প্রণয়ন করেছিল। প্রডিউস ক্যালিকো টেক্সটাইলস ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে ক্যালিকো কাপড় উৎপাদনের জন্য। ব্যান দ্য ইউজ অফ প্রিন্টেড কটন টেক্সটাইলস ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে ছাপা সুতির কাপড় বা চিন্টেজ ব্যবহার নিষিদ্ধ করার জন্য। পানিশ রেবেলস ফ্রম কালিকাট, কালিকাটের বিদ্রোহীদের শাস্তি দিতে। প্রমোট ক্যালিকো ইন্ডাস্ট্রি ইন ইংল্যান্ড, ক্যালিকো শিল্পের উন্নতির জন্য। তো ভারতীয় যে ছাপা সুতির কাপড়, ঠিক আছে, সেটা ইংল্যান্ডে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠায় ইংরেজ যে বস্ত্রশিল্প সেগুলো কিন্তু
ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই এই যে ক্যালিকো অ্যাক্ট, যেটা 1720 সালে লাগু হয়, এটা ইংল্যান্ডে এই কাপড়ের ব্যবহার নিষিদ্ধ করার জন্য কিন্তু করা হয়। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। ইংল্যান্ডে ক্যালিকো কাপড় উৎপাদনের জন্য, আইনটি ক্যালিকো উৎপাদনের জন্য ছিল না, সেটাকে বন্ধ করার জন্য ছিল, তাই এটা হচ্ছে না। কালিকটের ক্যালিকটের বিদ্রোহীদের শাস্তি দিতে। কালিকটের যে বিদ্রোহ দমন করার সঙ্গে এই আইনের কোনো সম্পর্ক নেই। ক্যালিকো শিল্পের উন্নতির জন্য নয়, বরং ভারতীয় যে কাপড় ছিল সেগুলোকে বাধা দেওয়ার জন্য। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট ক্লাসিক্যাল ডান্সেস? শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? কত্থক ওয়াজ রিকগনাইজড অনলি আফটার ইন্ডিপেন্ডেন্স। কত্থক স্বাধীনতার পরে স্বীকৃতি পায়। দে আর অলওয়েজ সুপেরিয়ার টু ফোক ডান্সেস। এগুলি সর্বদা লোকনৃত্যের চেয়ে শ্রেষ্ঠ। দেয়ার আর 8 রিকগনাইজড ক্লাসিক্যাল ডান্স ফর্মস। ভারতে স্বীকৃত 8টি শাস্ত্রীয় নৃত্যরীতি রয়েছে। কথাকলি ইজ দ্য ক্লাসিক্যাল ফর্ম অফ কত্থক। কথাকলি হলো কত্থকের শাস্ত্রীয় রূপ। তো বর্তমানে ভারতে 8টি স্বীকৃত শাস্ত্রীয় নৃত্য রয়েছে। সে 8টি হচ্ছে ভারতনাট্যম, কত্থক, কথাকলি, কুচিপুড়ি, ওড়িশি, মণিপুরি, মোহিনীআট্যম আর সত্রিয়া। তাই এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে সি। ভারতে স্বীকৃত 8টি শাস্ত্রীয় নৃত্যরীতি রয়েছে। কত্থক স্বাধীনতার পরে স্বীকৃতি পায়। কত্থক স্বাধীনতার পর সৃষ্টি বা স্বীকৃতি পায়নি, এটি বহু প্রাচীন একটা শাস্ত্রীয় নৃত্য, তাই এটা হচ্ছে না। এগুলি সর্বদা লোকনৃত্যের চেয়ে শ্রেষ্ঠ। শাস্ত্রীয় নৃত্য লোকনৃত্যের চেয়ে শ্রেষ্ঠ এমন কোনো ধারণা নেই, তাই এটা হচ্ছে না। কথাকলি হলো কত্থকের শাস্ত্রীয় রূপ। কথাকলি ও কত্থক দুটি কিন্তু একদম আলাদা আলাদা নৃত্যধারা, তাই এটাও হচ্ছে না। সি হচ্ছে অ্যান্সার। নেক্সট, when the subjugation of one country by another leads to political, economic, social and cultural changes, we refer to this process as। একটি দেশ অন্য দেশের অধীনস্থ হয়ে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে গেলে তাকে কি বলা হয়? রেনেসাঁ, নবজাগরণ, কনফেডারেসি, মৈত্রী জোট, মার্সেন্টাইল, বাণিজ্যবাদ, কলোনাইজেশন, উপনিবেশ স্থাপন। তো যখন একটি শক্তিশালী দেশ অন্য একটি দেশকে রাজনৈতিকভাবে দখল করে, তার অর্থনীতি, সমাজ, সংস্কৃতি সবকিছুর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তখন সেটাকে কিন্তু আমরা উপনিবেশ স্থাপন বা কলোনাইজেশন বলি, যেটা আমাদের উপর হয়েছিল। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নবজাগরণ কি? এটা শিল্প, সাহিত্য, বিজ্ঞান এইসবের পুনর্জাগরণের যে আন্দোলন সেটাকে বোঝায়, ঠিক আছে, কোনো দেশ দখল নয়। মৈত্রী জোট কি? কয়েকটি স্বাধীন রাষ্ট্রের স্বেচ্ছায় গঠিত জোট, সেটা হলো মৈত্রী জোট, উপনিবেশ স্থাপনের সঙ্গে সম্পর্কিত নয়। বাণিজ্যবাদ, এটি একটি অর্থনৈতিক নীতি। কলোনাইজেশন এর কারণ হতে পারে, কিন্তু কলোনাইজেশন এটাকে, বাণিজ্যবাদকে বলা যায় না, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, অ্যামফোরে অ্যামফোরে ছিল একটি কয়েন অফ ইটালি, ইটালির মুদ্রা। রেড গ্লেজড পটরি, লাল চকচকে মৃৎপাত্র। টল ডাবল হ্যান্ডেলড জার, 2 হাতলযুক্ত লম্বা পাত্র। পারফোরেটেড পট, ছিদ্রযুক্ত পাত্র। তো এই যে অ্যামফোরে, এটা ছিল লম্বা, সরু, 2 হাতলযুক্ত মাটির পাত্র। এটা মদ খাওয়ার জন্য বা অলিভ তেল বা অন্যান্য তরল দ্রব্য সংরক্ষণ করার জন্য কিন্তু ব্যবহার করা হতো, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। কয়েন অফ ইটালি, এটা অ্যামফোরে কোনো মুদ্রা নয়, তাই এটা হচ্ছে না। রেড গ্লেজড পটরি, এটি যেটা অ্যারেটাইন ওয়ের সেটের বৈশিষ্ট্য, ঠিক আছে। পারফোরেটেড পট, এটা এম4 এর কোনো বৈশিষ্ট্য নয়, তাই সি হচ্ছে অ্যান্সার। নেক্সট, পেপার ওয়াজ সো ভ্যালুড ইন দ্য রোমান এম্পায়ার দ্যাট ইট ওয়াজ কল্ড। রোমান সাম্রাজ্যে গোলমরিচ এত মূল্যবান ছিল যে একে বলা হতো ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, ব্ল্যাক চার্ম, কালো আকর্ষণ, ব্ল্যাক স্টোন, কালো পাথর, ব্ল্যাক গোল্ড, কালো সোনা। তো ভারতীয় গোলমরিচ রোমান সাম্রাজ্যে এতটাই মূল্যবান ছিল যে একে ব্ল্যাক গোল্ড বলা হতো, ঠিক আছে। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, পার্সিয়ান হুইল, স্পিনিং হুইল অ্যান্ড ফায়ার আর্মস ওয়ার ইনভেন্টেড ডিউরিং। পার্সিয়ান চাকা, চরকা ও আগ্নেয়াস্ত্র আবিষ্কৃত হয়েছিল প্রি হিস্টোরিক পিরিয়ড, প্রাগৈতিহাসিক যুগে, এনসিয়েন্ট পিরিয়ড, প্রাচীন যুগে, মিডিয়েভাল পিরিয়ড, মধ্যযুগে, মডার্ন পিরিয়ড, আধুনিক যুগে। তো মধ্যযুগে এই পার্সিয়ান হুইল বা স্পিনিং হুইল এগুলি কিন্তু ব্যবহার ব্যাপকভাবে শুরু হয়। কৃষি, বস্ত্রশিল্প, যুদ্ধ সবকিছুতেই এগুলি কিন্তু কাজে লাগতো, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, নাথ লিটারেচার ইজ অ্যাসোসিয়েটেড উইথ। নাথ সাহিত্য কোন ভাষার সঙ্গে সম্পর্কিত? বেঙ্গলি, বাংলা, অসমিয়া, উড়িয়া, মৈথিলি। তো এই যে নাথ সাহিত্য মধ্যযুগে যে মৈথিলি ভাষা ছিল তাদের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে। এটা আহ, আঞ্চলিক ভাষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তখন, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট,
ভীমবেটকা ইন মধ্যপ্রদেশ ইজ এ মধ্যপ্রদেশের ভীমবেটকা একটি প্যালিওলিথিক সাইট, প্রস্তর যুগের প্রাচীন স্থান, নিওলিথিক সাইট, নব্যপ্রস্তর যুগের স্থান, মেগালিথিক সাইট, মহাপাথর যুগের স্থান, মেসোলিথিক সাইট, মধ্যপ্রস্তর যুগের স্থান। তো আমরা আগেই পড়েছি যে ভীমবেটকা, যেটা মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত, একটা বিখ্যাত প্যালিওলিথিক যুগের কিন্তু একটা প্রত্নস্থল। এখানে প্রাচীন মানুষের বসবাসের নিদর্শন পাওয়া গেছে, গুহাচিত্র বিভিন্ন দেখতে পাওয়া গেছে, ঠিক আছে। আর এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বটে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফ্যাক্টস ডাজ নট হোল্ড ট্রু অ্যাবাউট গ্রামা ভোজাকা? গ্রাম ভোজক সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? হি ওয়াজ অফেন দ্য লার্জেস্ট ল্যান্ড ওনার, তিনি প্রায়ই বৃহত্তম জমির মালিক ছিলেন। হিজ পোস্ট ওয়াজ হেরিডিটারি, পদটি বংশানুক্রমিক ছিল। দ্য কিং নেভার ইউজড হিম টু কালেক্ট ট্যাক্সেস, রাজা কখনো তাকে কর সংগ্রহের কাজে ব্যবহার করতেন না। হি হ্যাড স্লেভস অ্যান্ড হায়ার্ড ওয়ার্কার্স, তার দাস ও ভাড়াটে শ্রমিক ছিল। তো গ্রাম ভোজক গ্রামের প্রধানকে বলা হতো। তিনি সাধারণত গ্রামের সবচেয়ে বড় জমির মালিক হতেন। রাজা তাকে কর সংগ্রহ, বিচার, আইন শৃঙ্খলা রক্ষার কাজেও ব্যবহার করতেন। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। তাকে কর সংগ্রহের কাজে ব্যবহার করতেন না, এটা হচ্ছে ভুল, সঠিক নয় বলেছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হু এমং দ্য ফলোয়িং রুলার্স ওয়ার বেস্ট নোন ফর কন্ট্রোলিং দ্য সিল্ক রুট অ্যারাউন্ড 2000 ইয়ার্স অ্যাগো? প্রায় 2000 বছর আগে সিল্ক রুট নিয়ন্ত্রণের জন্য কারা বিখ্যাত ছিলেন? চোলাস, চোল, কুষাণ, পাণ্ড্য, চেরা। তো কুষাণ শাসকরা মধ্য এশিয়া থেকে উত্তর ভারত পর্যন্ত যে বিস্তৃত সাম্রাজ্য সেটা গড়ে তুলেছিলেন, ফলে তারাই কিন্তু সিল্ক রুটের গুরুত্বপূর্ণ যে অংশ সেটাকে নিয়ন্ত্রণ করতেন, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। চোলরা কি করতো? চোলরা সমুদ্র পথে বাণিজ্যের জন্য বিখ্যাত। পাণ্ড্যরা দক্ষিণ ভারতের যে সমুদ্র বাণিজ্য সেটাকে দেখাশোনা করতো। চেরা যারা ছিল তারা মশলা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল, তাহলে বি হচ্ছে অ্যান্সার। নেক্সট, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ডিড আর্যভট্ট রাইট হিজ বুক আর্যভট্টিয়াম? আর্যভট্ট তার আর্যভট্টিয়াম গ্রন্থটি কোন ভাষায় লিখেছিলেন? হিন্দি, প্রাকৃত, পালি, সংস্কৃত। তো এই যে আর্যভট্ট, এই আর্যভট্টিয়াম গ্রন্থটি সংস্কৃত ভাষায় রচনা করেন। এখানে তিনি গণিত সম্পর্কিত, পায়ের মান, পৃথিবীর আবর্তন এই সম্বন্ধে কিন্তু আলোচনা করেছেন, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য গোন্ড কিংডম অফ গারহা কাটাঙ্গা ইজ কারেক্ট? গড়া কাটাঙ্গার গোড় রাজ্য সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? দ্য কিংডম অনলি কম্প্রাইজড সিটিজ, শুধু শহর নিয়েই গঠিত ছিল। ইট বিকেম স্ট্রঙ্গার এগেনস্ট বুন্ডেলস অ্যান্ড মারাঠাস, বুন্দেলা ও মারাঠাদের বিরুদ্ধে শক্তিশালী হয়েছিল। ইট ওয়াজ এ রিচ কিংডম অ্যান্ড আর্নড ওয়েলথ বাই ট্র্যাপিং অ্যান্ড এক্সপোর্টিং ওয়াইল্ড এলিফ্যান্টস, এটি একটি সমৃদ্ধ রাজ্য ছিল এবং বন্য হাতি ধরে রপ্তানি করে সম্পদ অর্জন করত। মুঘল ফোর্সেস ওয়ার ডিফিটেড বাই রানী দুর্গাবতী ইন 1565, 1565 সালে মুঘলরা রানী দুর্গাবতীর কাছে পরাজিত হন। তো গড়া কাটাঙ্গা ছিল একটা গন্ড রাজ্য, ঠিক আছে। বন সম্পদ আর বন্য হাতি ধরে রপ্তানি করার মাধ্যমেই তারা প্রচুর সম্পদ অর্জন করত, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। শুধু শহর নিয়ে গঠিত ছিল? শুধু শহর নিয়ে কিন্তু গঠিত ছিল না, অনেক গ্রাম, বনাঞ্চল এইসবও কিন্তু ছিল। বুন্ডেলা ও মারাঠাদের বিরুদ্ধে শক্তিশালী হয়েছিল। বুন্ডেলা ও মারাঠাদের বিরুদ্ধে শক্তিশালী হওয়ার জন্য এটি পরিচিত নয়, তাই এটা হচ্ছে না। 1565 সালে মুঘলরা রানী দুর্গাবতীর কাছে পরাজিত হন। 1565 সালে রানী দুর্গাবতী মুঘলদের পরাজিত করেননি, বরং আসফ খানের নেতৃত্বে মুঘল বাহিনীর সঙ্গে যুদ্ধ করে প্রাণ দেন, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং টু স্টেটমেন্টস অ্যাবাউট মেডিকেল ট্যুরিস্টস ইন ইন্ডিয়া। ভারতে মেডিকেল ট্যুরিস্ট সম্পর্কে নিচের বক্তব্য দুটি বিবেচনা করো। দে আর ফরেনার্স হু কাম টু ইন্ডিয়া ফর অ্যাফোর্ডেবল ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট, তারা বিদেশি নাগরিক যারা কম খরচে উন্নত চিকিৎসার জন্য ভারতে আসেন। দে আর মাইগ্রেন্টস ফ্রম ওয়ান ইন্ডিয়ান স্টেট টু অ্যানাদার, তারা ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে চিকিৎসার জন্য যান। তো মেডিকেল ট্যুরিস্ট হলেন সেই বিদেশি নাগরিক যারা কম খরচে উন্নত মানের চিকিৎসা পাওয়ার জন্য ভারতে আসেন। ভারত আধুনিক চিকিৎসা, দক্ষ ডাক্তার এবং তুলনামূলক কম খরচের কারণে চিকিৎসা পর্যটনের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে, তাই এই ক্ষেত্রে এ হচ্ছে আমাদের ঠিক, কিন্তু বি কে আমরা বলতে পারি না, ঠিক আছে। বি, এগুলো তো আমাদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে আসাকে আমরা কিন্তু মেডিকেল ট্যুরিস্ট বলি না, ঠিক আছে। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। এ ইজ ট্রু, বি ইজ ফলস, সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য বেস্ট মেথোডোলজি টু টিচ দ্য থিম ফ্যাক্টরি উড বি। কারখানা বিষয়টি শেখানোর সর্বোত্তম পদ্ধতি হলো ইনভাইট এ রিসোর্স পার্সন, বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো, অর্গানাইজ এ ভিজিট টু অ্যান ইন্ডাস্ট্রিয়াল প্লান্ট, একটি শিল্প কারখানা পরিদর্শনের ব্যবস্থা করা, স্ক্রিনে ডকুমেন্টারি ফিল্ম, তথ্যচিত্র দেখানো, ন্যারেট স্টোরি, গল্প বলা। এটা একটা প্যাডাগজির মতন কোশ্চেন হয়ে গেল।
তো এ- এখানে ফ্যাক্টরি শেখানোর সর্বোত্তম পদ্ধতি হলো ফিল্ড ভিজিট। ঠিক আছে, কোনো একটা শিল্প কারখানা পরিদর্শনের ব্যবস্থা করা, এটাই সবচেয়ে বেস্ট। বি হচ্ছে আমাদের অ্যান্সার। এটা করলে বাস্তব অভিজ্ঞতা হবে, যেটা কিন্তু অনেক দিন পর্যন্ত তাদের শিক্ষার্থীদের মনে স্থায়ী হবে, তাই বি হচ্ছে সবচেয়ে বেস্ট। বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো, বিশেষজ্ঞকে ডাকা ভালো, কিন্তু বাস্তব অভিজ্ঞতার বিকল্প কিন্তু এটা কখনোই নয়। তথ্যচিত্র দেখানো বাস্তব অভিজ্ঞতার মতন কিন্তু হবে না, তাই এটা হচ্ছে না। গল্প বলা, গল্প বলা আগ্রহ তৈরি করতে পারে, কিন্তু ফ্যাক্টরি সম্পর্কে বাস্তব ধারণা দেয় না, তাই এটাই সবচেয়ে বেস্ট। বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য মিউচুয়াল পেন্টিং ফ্রম এলোরা কেভস শোয়িং বিষ্ণু অ্যাজ নরসিংহা বিলংস টু হুইচ পিরিয়ড? এলোরা গুহার বিষ্ণু নরসিংহ রূপের মুরাল চিত্র কোন যুগের? রাষ্ট্রকূট পিরিয়ড, রাষ্ট্রকূট যুগ, চালুক্য যুগ, গুপ্ত যুগ, গুর্জর প্রতিহার যুগ। তো ইলোরা গুহার যে উম, গুহাগুলি, সেগুলো কিন্তু রাষ্ট্রকূট শাসকদের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়। বিষ্ণুর যে নরসিংহ অবতার, এর মুরাল চিত্র রাষ্ট্রকূট যুগের শিল্পকলা নিদর্শন, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চালুক্য যে বংশ, এখানে রাষ্ট্রকূট উম, চালুক্য যুগে কিন্তু এই যে নরসিংহ রূপের মুরাল চিত্র, এটা কিন্তু হয়নি, তাই এটা হচ্ছে না। গুপ্ত যুগেও এটা হয়নি, আর গুর্জর প্রতিহারেও হয়নি, তাই এ হচ্ছে অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং উড বি দ্য বেস্ট ক্লোজার টাস্কস আফটার টিচিং দ্য থিম দ্য মেকিং অফ রিজনাল কালচার্স? আঞ্চলিক সংস্কৃতির বিকাশ অধ্যায় শেখানোর পর কোন সমাপনী কার্যক্রমটি সবচেয়ে উপযুক্ত? স্মল গ্রুপ প্রজেক্টস, ছোট দলের প্রকল্প, ডান্স পারফরমেন্স বাই অ্যান এক্সপার্ট, বিশেষজ্ঞের নৃত্য পরিবেশনা, কুইজ কম্পিটিশন, কুইজ প্রতিযোগিতা, কলেজ কোলাজ মেকিং, কোলাজ তৈরি। তাহলে আঞ্চলিক সংস্কৃতির বিকাশ, তো ক্লোজার অ্যাক্টিভিটি, এটার উদ্দেশ্য হলো শেখা বিষয়ের পুনর্লোচনা ও প্রয়োগ। ঠিক আছে, তাই ছোট দলে প্রকল্প, কুইজ এবং কোলাজ সবচেয়ে উপযুক্ত, তাই এটা, এটা আর এটাই হচ্ছে বেস্ট। বিশেষজ্ঞের নৃত্য পরিবেশনা, এটা কিন্তু শিক্ষার্থীদের সমাপনী কোনো মূল্যায়ন নয়, তাই এ সি ডি হচ্ছে আমাদের অ্যান্সার। এ সি ডি বি হচ্ছে অ্যান্সার। নেক্সট, the increased demand for Indian textiles in European markets in the 16th and 17th centuries led to the following changes for Indian weavers. ষোড়শ ও সপ্তদশ শতকে ইউরোপীয় বাজারে ভারতীয় বস্ত্রের চাহিদা বৃদ্ধির ফলে ভারতীয় তাঁতিদের ক্ষেত্রে নিম্নলিখিত কোন পরিবর্তনগুলি ঘটেছিল? এক্সপ্যান্ডিং ক্রাফটস অফ স্পিনিং, ব্লিচিং অ্যান্ড ডাইং, সুতা কাটা, ব্লিচিং ও রং করার কাজের সম্প্রসারণ, ইনক্রিজড ইন্ডিপেন্ডেন্স ইন ওয়ার্কিং অফ ক্রাফটস পার্সনস, কারিগরদের কাজের স্বাধীনতা বৃদ্ধি, ভ্যারাইটি ইন ডিজাইনস অ্যান্ড ইনক্রিজড ক্রিয়েটিভিটি অফ ক্রাফটস পার্সনস, নকশায় বৈচিত্র্য এবং কারিগরদের সৃজনশীলতা বৃদ্ধি, ওয়ার্কিং অন এ নিউ সিস্টেম অফ অ্যাডভান্স পেমেন্টস ফ্রম এজেন্টস, এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে কাজ করার নতুন ব্যবস্থা। কোনগুলি হবে? তো ইউরোপে ভারতীয় বস্ত্রের চাহিদা বাড়ায় আমাদের সুতা কাটা, ব্লিচিং ও রং করার কাজের সম্প্রসারণ, এটা কিন্তু হয়, তাই এ কিন্তু ঠিক। কারিগরদের কাজের স্বাধীনতা বৃদ্ধি, বাস্তবে তাঁতিদের স্বাধীনতা কিন্তু কমে যায়, বাড়ে না, তাই এটা হচ্ছে না। নকশায় বৈচিত্র্য, কারিগরদের সৃজনশীলতা বৃদ্ধি, আংশিক বলতে পারি, কিন্তু খুব একটি হয়নি। এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে কাজ করার নতুন ব্যবস্থা, তাঁতিরা এজেন্টদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে কাজ করতে শুরু করেন, তাই এ আর ডি হচ্ছে আমাদের অ্যান্সার। এ আর ডি, এ হচ্ছে অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ আর ট্রু অ্যাবাউট টেকনোলজি ইউজড ইন দ্য 12th সেঞ্চুরি? দ্বাদশ শতাব্দীতে ব্যবহৃত প্রযুক্তি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? আর্চেস ওয়ের কনস্ট্রাক্টেড টু ট্রান্সফার দ্য ওয়েট অফ দ্য সুপারস্ট্রাকচার, উপরের কাঠামোর ওজন বহনের জন্য খিলান নির্মাণ করা হতো। দ্য সেন্টার অফ দ্য আর্ক ওয়াজ কল্ড দ্য বেস স্টোন, খিলানের কেন্দ্রকে বেস স্টোন বলা হতো। কোনটি ঠিক? তো দ্বাদশ শতকে ইসলামী স্থাপত্যে খিলান ব্যবহার করা হতো যাতে উপরের কাঠামোর ওজন দুই পাশে সমানভাবে বণ্টিত হয়, এর ফলে বড় বড় ভবন নির্মাণ সম্ভব হয়, তাই এটা ঠিক। খিলানের কেন্দ্রকে বেস স্টোন বলা হয়, এটা কিন্তু ভুল। খিলানের মাঝের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাথরকে কিন্তু কি স্টোন বলা হয়, বেস স্টোন নয়, তাই এ ঠিক, বি ভুল। অনলি এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ আর ট্রু অ্যাবাউট টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ইন টেম্পল কনস্ট্রাকশন ফ্রম দ্য 12th সেঞ্চুরি? দ্বাদশ শতক থেকে মন্দির নির্মাণে প্রযুক্তিগত উন্নয়ন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? দ্য ওয়েট অফ দ্য সুপারস্ট্রাকচার্স ওয়াজ ক্যারিড বাই দ্য শিখারা, উপরে কাঠামোর ওজন শিখর বহন করত। স্যান্ডস্টোন মিক্সড উইথ স্টোন চিপস ওয়াজ ইনক্রিজিংলি ইউজড ইন কনস্ট্রাকশন, নির্মাণ কাজে বেলে পাথরের সঙ্গে পাথরের টুকরো মিশিয়ে ব্যবহার ক্রমশ বৃদ্ধি পায়। কোনটি ঠিক? তো প্রথমেরটা কিন্তু ভুল, কারণ শিখর নিজেই উপরের কাঠামো, এর ওজন বহন করে দেয়াল ও ভিত্তি আহ,
দেয়াল ও ভিত্তি কিন্তু এই যে শিখর এটার ওজন বহন করে, শিখর কিন্তু উপরের কাঠামোটা, তাই এক্ষেত্রে এটা কিন্তু ভুল। নির্মাণ কাজে বেলে পাথরের সঙ্গে পাথরের টুকরো মিশিয়ে ব্যবহার ক্রমশ বৃদ্ধি পায়, এটাও ভুল, কারণ এনসিইআরটিতে এমন কোনো তথ্য নেই। নির্মাণে লাইম যে মোটার সেটা কিন্তু ব্যবহার গুরুত্বপূর্ণ ছিল, তাই এ বি দুটোই ভুল, বোথ এ অ্যান্ড বি আর ইনকারেক্ট, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট ফর গ্রাম ভোজাকা? গ্রাম ভোজাকা সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? ইউজুয়ালি মেন ফ্রম দ্য সেম ফ্যামিলি হেল্ড দ্য পজিশন ফর জেনারেশনস। সাধারণত একই পরিবারের পুরুষরা প্রজন্মের পর প্রজন্ম এই পদে থাকতেন। হি হ্যাড স্লেভস অ্যান্ড হায়ার্ড ওয়ার্কার্স টু কাল্টিভেট দ্য ল্যান্ড। তার জমির চাষের জন্য দাস ও ভাড়াটে শ্রমিক ছিল। দ্য কিং অফেন ইউজড হিম টু কালেক্ট ট্যাক্সেস ফ্রম দ্য ভিলেজ। এই কোশ্চেনটাই মনে হয় একটু আগে এলো। রাজা প্রায়ই তাকে গ্রামের কর সংগ্রহের কাজে ব্যবহার করতেন। হি ডিড নট ফাংশন অ্যাজ এ জাজ অ্যান্ড পুলিশম্যান। তিনি বিচারক পুলিশ হিসেবে কাজ করতেন না। তো গ্রাম ভোজক ইনি কিন্তু সাধারণত পুরুষরা এটা কিন্তু ঠিক, পুরুষরাই কিন্তু প্রজন্মের পর প্রজন্ম এই পদে থাকতেন, তাদের দাস ভাড়াটে থাকতো, এটাও ঠিক। রাজারা তাকে গ্রামের কর সংগ্রহের কাজে ব্যবহার করতো, এটাও ঠিক, একটু আগেই জানলাম। তিনি বিচারক পুলিশ হিসেবে কাজ করতেন, এটা কিন্তু ভুল। ঠিক আছে, তাই এটাই হচ্ছে অ্যান্সার, কারণ সঠিক নয় বলেছে। নেক্সট, দ্য ন্যাশনাল মেডিকেল কমিশনস কোড অফ মেডিকেল এথিক্স স্টেটস দ্যাট এভরি ফিজিশিয়ান শুড as far as possible prescribe drugs which are called। ন্যাশনাল মেডিকেল কমিশনের চিকিৎসা নীতিমালা অনুযায়ী প্রত্যেক চিকিৎসকের যথাসম্ভব যে ধরনের ওষুধ লিখে দেওয়া উচিত তা হলো জেনেটিক মেডিসিনস, জেনেটিক ওষুধ; গ্লোবাল ব্র্যান্ডস, গ্লোবাল ব্র্যান্ডের ওষুধ; জেনেরিক মেডিসিনস, জেনেরিক ওষুধ; এনসিয়েন্ট রেমেডিস, প্রাচীন চিকিৎসা ও ওষুধ। তো আমাদের যে এনএমসি, এনএমসি এর নীতিমালা অনুযায়ী চিকিৎসকদের জেনেরিক মেডিসিনস প্রেসক্রাইব করার পরামর্শ দেওয়া হয়, কারণ এগুলি কম দামে পাওয়া যায় আর কার্যকারিতা প্রায় একই থাকে। যেটা পিএম পিএম একটা ওষুধ বেরিয়েছে না এখন, সব জায়গাতে কম দামে পাওয়া যায় জেনেরিক ওষুধ, ওইগুলোকে বলা হয়। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, জেনেটিক মেডিসিন এমন কোনো সাধারণ ওষুধের শ্রেণী নেই, তাই এটা হচ্ছে না। গ্লোবাল ব্র্যান্ডের ওষুধ নীতিমালায় ব্র্যান্ডেড ওষুধ নয়, জেনেরিক মেডিসিনের কথা বলা হয়েছে, তাই এটা হচ্ছে না। প্রাচীন চিকিৎসা ওষুধ এটি কিন্তু এনএমসি নির্দেশ করে না, তাই এটা হচ্ছে না। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ম্যাচ দ্য ফলোইং অ্যান্ড চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন। পাঞ্চ মার্কড কয়েন্স, নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, amphorae, eretine ware, stamped glazed pottery, extremely fine pottery, tall double-handled jars, stamped with symbols using dies। তো পাঞ্চ মার্কড কয়েন্স যেগুলো, সেগুলো কিন্তু এই যে স্ট্যাম্পড উইথ সিম্বলস ইউজিং ডাইস এটার সঙ্গে সম্পর্কিত। পাঞ্চ মার্কড কয়েন্সকে বৈশিষ্ট্য কি, যে স্ট্যাম্পড উইথ সিম্বলস ইউজিং ডাইস। নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার এগুলি হচ্ছে এক্সট্রিমলি ফাইন পোট্রি, এগুলো হচ্ছে পোট্রি। ঠিক আছে, বিয়ের সঙ্গে 2। এমফোরে একটু আগে আমরা পড়লাম, এমফোরে হচ্ছে টল ডাবল হ্যান্ডেলড জার্স, তাহলে সি এর সঙ্গে হচ্ছে 3, আর যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে আমাদের 4-এর সঙ্গে 1। তাহলে এ 4 দুটোতে আসে, এ 4 সবই আছে, এ 4 বি 2 সি 3, এ 4 বি 2 সি 3 ডি 1, এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, assertion: the relationship between the state and religion may be a bone of contention in today's Indian polity, but history presents workable solutions। assertion: বর্তমান ভারতীয় রাজনীতিতে রাষ্ট্র ও ধর্মের সম্পর্ক বিতর্কের বিষয় হতে পারে, কিন্তু ইতিহাস এর কার্যকর সমাধানের উদাহরণ দেখায়। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিজনস ফর দ্য অ্যাবাভ অ্যাসারশন। উপরের অ্যাসারশনের জন্য উপযুক্ত কারণগুলি নির্বাচন করো। টেম্পলস ওয়ার অফেন সেন্ট্রাল টু দ্য ইকোনমি অ্যান্ড সোসাইটি। মন্দিরগুলি প্রায়ই অর্থনীতি ও সমাজের কেন্দ্র ছিল। দ্য টাউন অফ রামদাসপুর had developed around the central Gurudwara called হরমন্দর সাহিব। হরমন্দর সাহিবকে কেন্দ্র করে রামদাসপুর শহরের বিকাশ ঘটেছিল। সুফিজ were Muslim mystics who rejected outward religiosity and emphasized compassion for all fellow human beings। সুফিরা ছিলেন মুসলিম সাধক যারা বাহ্যিক আচারকে গুরুত্ব না দিয়ে সকল মানুষের প্রতি সহমর্মিতার উপর জোর দিয়েছিলেন। হিস্ট্রি ইজ অ্যাবাউট দ্য ব্যাটেলস বিটুইন ডিফারেন্ট স্টেটস অ্যান্ড রিলিজিয়ন্স। ইতিহাস শুধুমাত্র বিভিন্ন রাষ্ট্র ধর্মের মধ্যেকার যুদ্ধের কাহিনী। তো এসারশনটা যদি আমরা পড়ি, এই প্রশ্নে ইতিহাসে রাষ্ট্র ও ধর্মের সম্পর্কের ইতিবাচক যে উদাহরণ সেটা জানতে চাওয়া হয়েছে। তো মন্দিরগুলি প্রায় অর্থনীতি ও সমাজের কেন্দ্র ছিল, এটা সঠিক ছিল। হরমন্দর সাহিবকে কেন্দ্র করে রামদাসপুর শহরের বিকাশ ঘটেছিল, এটাও সঠিক। সুফিরা ছিলেন মুসলিম সাধক যারা বাহ্যিক আচারকে গুরুত্ব না দিয়ে সকল মানুষের প্রতি সহমর্মিতার উপর জোর দিয়েছিলেন, এটাও সঠিক।
ইতিহাস শুধুমাত্র বিভিন্ন রাষ্ট্র ধর্মের মধ্যেকার যুদ্ধের কাহিনী, এটা কিন্তু ভুল। তাই এ বি সি আমাদের ঠিক, এ বি সি, সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, unusual for the 12th century, Kalhana used a variety of sources. Unlike the writers of Prasastis, he was often critical about rulers and practices. His sources include, তাহলে দ্বাদশ শতাব্দীর জন্য ব্যতিক্রমীভাবে কলহন বিভিন্ন ধরনের উৎস ব্যবহার করেছিলেন। প্রশস্তি রচয়িতাদের মতো না হয়ে তিনি শাসক ও তাদের কার্যকলাপের সমালোচনাও করেছিলেন। তার উৎসগুলির মধ্যে ছিল আর্লিয়ার হিস্টোরিজ, আই উইটনেস অ্যাকাউন্টস অ্যান্ড ডকুমেন্টস, পূর্ববর্তী ইতিহাস, প্রত্যক্ষদর্শীর বিবরণ এবং নথিপত্র। আর্লিয়ার হিস্টোরিজ, আই উইটনেস অ্যাকাউন্টস, ডকুমেন্টস অ্যান্ড ইনস্ক্রিপশনস, পূর্ববর্তী ইতিহাস, প্রত্যক্ষদর্শীদের বিবরণ, নথিপত্র এবং শিলালিপি। আর্লিয়ার হিস্টোরিজ অনলি, শুধুমাত্র পূর্ববর্তী ইতিহাস। আর্লিয়ার হিস্টোরিজ অ্যান্ড আই উইটনেস অ্যাকাউন্টস, পূর্ববর্তী ইতিহাস এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ। তাহলে তাদের কলহনের উৎস কি ছিল? তো কলহন তার রাজতরঙ্গিনী রচনায় বিভিন্ন উৎস ব্যবহার করেছিলেন, তার মধ্যে ছিল পূর্ববর্তী ইতিহাস, প্রত্যক্ষদর্শীর বিবরণ, সরকারি নথি, শিলালিপি সব। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, তামিল এপিক মণিমেকালাই ওয়াজ কম্পোজড বাই, তামিল মহাকাব্য মণিমেকালাই রচনা করেছিলেন সাতনার, কালিদাস, মাধবী, ইলেঙ্গো। তো মণিমেকালাই একটা বিখ্যাত তামিল বৌদ্ধ মহাকাব্য, রচয়িতা হচ্ছে সাতনার। ঠিক আছে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। কালিদাস একজন সংস্কৃত কবি। মাধবী ইনি কাহিনীর চরিত্র এই কাহিনীর। ইলেঙ্গো, ইলেঙ্গো একটা শিলা শিলা একটা তামিল একটা কাব্য ছিল, শিলা দিয়ে নামটা। তো সেটার রচয়িতা ছিলেন তিনি। ঠিক আছে, তো এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অফ বেঙ্গল টেম্পল বিল্ডিং অ্যান্ড চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন। বাংলার মন্দির নির্মাণ সম্পর্কে নিম্নলিখিত বক্তব্যগুলি বিবেচনা করে সঠিক উত্তর নির্বাচন করো। টেম্পলস ওয়ার বিল্ট টু ডেমনস্ট্রেট পিটি, ধর্মভক্তি প্রদর্শনের জন্য মন্দির নির্মাণ করা হতো। টেম্পলস ওয়ার বিল্ট টু ডেমনস্ট্রেট পাওয়ার, ক্ষমতা প্রদর্শনের জন্য মন্দির নির্মাণ করা হতো। টেম্পলস বিগেন টু কপি দ্য ডাবল রুফটেড স্ট্রাকচার অফ দ্য থ্যাচড হাটস, মন্দিরে খড়ের দোচালা ঘরের নকশা অনুসরণ করা শুরু হয়। টেম্পলস বিগেন টু কপি দ্য ফোর রুফড স্ট্রাকচার অফ দ্য থ্যাচড হাটস, মন্দিরে খড়ের চারচালা ঘরের নকশাও অনুসরণ করা শুরু হয়। তো মন্দির নির্মাণের ব্যাপার, বাংলার যে মন্দির নির্মাণের উদ্দেশ্য সেগুলি কিন্তু ছিল ধর্মভক্তি প্রকাশ, ক্ষমতা প্রদর্শন, দোচালা ঘরের নকশা অনুসরণ, চারচালা ঘরের নকশা অনুসরণ, চারটিই সঠিক। ঠিক আছে, তাই আমাদের অ্যান্সার হচ্ছে এ বি সি ডি সি, সি হচ্ছে আমাদের অ্যান্সার। আজকের লাস্ট কোয়েশ্চেন, রামপুরভা বুল, এ ফাইনলি পলিশড স্টোন স্কাল্পচার অফ দ্য মৌর্যান পিরিয়ড হ্যাজ বিন ফাউন্ড ফ্রম। মৌর্য যুগের পালিশ করা পাথরের ভাস্কর্য রামপুরভা বুল কোথায় পাওয়া গেছে? উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ। তো এই যে রামপুরভা বুল, এটা হলো সম্রাট অশোকের স্তম্ভের যে শীর্ষভাগে থাকা বিখ্যাত ষাঁড় সেটির ভাস্কর্য। তো এটা পাওয়া গেছে কোথায়? বিহারে। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। উত্তরপ্রদেশে সারনাথের সিংহস্তম্ভ পাওয়া গেছে, ঝাড়খণ্ডে তো নয়, মধ্যপ্রদেশেও নয়। ঠিক আছে, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। আজকের আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের গ্রুপে শেয়ার করে দিও। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।